প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আমাদের আজকের এই আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কে যে উত্তেজনা আমরা দেখছি, এই উত্তেজনা আসলে কোনো চক্রান্তের অংশ কিনা, পাশাপাশি এই উত্তেজনা সম্পর্কের অবনতির ফলে ভারত বাংলাদেশের সম্পর্কের যদি অবনতি ঘটে, সেই অবনতিতে আসলে লাভবান কারা, সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কোনো লাভ আছে কি নাই, এবং পাশাপাশি এই ক্ষেত্রে আসলে তৃতীয় কোনো পক্ষ আসলে লাভবান হচ্ছে কিনা, নাকি বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যই সম্পর্কের এই অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ। তো এই বিষয়ে আমাদের মাঝে আলোচনা করবেন, আমাদের মাঝে আছেন নরওয়ে প্রবাসী সাদিক হাসান ভাই, তিনি একজন মানবাধিকার কর্মী। পাশাপাশি আছেন মাহবুব সোহেল ভাই, উনি এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেনি, কিছু সময়ের মধ্যে উনি যুক্ত হবেন। এর বাইরে আছেন আমাদের সাথে জাবেদ ইকবাল ভাই, তিনি একজন সমাজকর্মী। আমাদের মাঝে আছেন শেখ ফরিদ ভাই, তিনি রাজনীতিবিদ এবং সামাজিক কর্মী, এবং আমাদের শাহবাগ আন্দোলনের একজন অন্যতম সহযোদ্ধা শেখ ফরিদ ভাই। তো আপনারা শেখ ফরিদ ভাইকে নানান টকশোতে দেখে থাকেন, উনি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় একজন মুখ। তো শেখ ফরিদ ভাই এবং সাদিক হাসান ভাই, জাবেদ ইকবাল ভাই, আপনাদের টকশোতে আলোচনায় স্বাগতম এবং আপনাদের আজকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা অনেক বেশি। তো আলোচনা শুরুতেই আমরা আমাদের যেহেতু প্রবাসী নরওয়ে থেকে আমাদের সাদিক হাসান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো উনার হচ্ছে যে ব্যক্তিগত কাজের কারণে উনি আমাদের থেকে আগেই বিদায় নেবেন, সে কারণে আমরা উনার কাছেই প্রথমে যাব। তো সেই জন্য আমি প্রথমেই একেবারে সরাসরি উনার কাছেই চলে যেতে চাই। সাদিক হাসান ভাই, আপনি বিদেশে বসে বাংলাদেশকে দেখছেন, প্রবাসীদের কাছে বাংলাদেশ একটি আবেগের জায়গা, কারণ বাংলা কথা শুনতেই আপনাদের ভালো লাগে। প্রবাসে যারা থাকেন তারা এই বিষয়টা খুব অনুভব করেন। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেখে আপনারা প্রবাসীরা আসলে কেমন আছেন, কেমন অনুভব করছেন বাংলাদেশ নিয়ে, সেটা আসলে বলার আর বাকি কিছু নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যে নতুন ঘটনাটি দেখছি, সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে, এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের মধ্যেই। তো এই উত্তেজনাটি আসলে কতটা লাভ ক্ষতির বিষয়ে আমরা যাব, পাশাপাশি এই উত্তেজনাটি আসলে পরিকল্পিত কিনা, এটি কোনো চক্রান্তের অংশ কিনা, এই বিষয়ে আপনি একটু যদি আলাপ করেন আমাদের সাথে। ধন্যবাদ রিয়াজ। আসলে তুমি বলছো আমার ব্যক্তিগত কারণে আমাকে যেতে হবে, কথাটা একদম পুরোপুরি সত্য না। ব্যক্তিগত কারণটা হচ্ছে যে আমি এখানে বার্গেনে একটা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। চেষ্টা না, আমরা আমাদের পরিকল্পনা সবকিছুই শেষ হয়ে গেছে। আজকে বাচ্চাদের যে পার্টটা থাকবে সেটার রিহার্সেল আমাদের বাসাতেই হবে, যার জন্য আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। ওরা চলে আসছে নিচে, ওদের সাথে আমার থাকতে হবে সবকিছু একটু বোঝানোর জন্য। যাক, সেই কথাটা আজকে সকালে যখন ভায়োলেট আমাকে বললো যে আমি একটু যেন কথা বলি, তো তখন লোকটা সামলাতে পারলাম না। আমিও কোনো টক শো এর লোক, মানে টক শো এ আমি এ পর্যন্ত খুব একটা জানি, কিছু দুই একটাই গেছি, কিন্তু সেরকমও আমার কোনো পরিচয় নাই যে আমি টক শো এর লোক। আবার এবং আমি রাজনীতিবিদও না, আমি রাজনীতি বুঝি না সোজা কথায় বলতে গেলে। আমি অর্থনীতির ছাত্র ছিলাম, এবং অর্থনীতির ছাত্র বলেই যে আমি অর্থনীতিবিদ এটাও বলবো না। আমি একজন সাধারণ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি। তো সেই পয়েন্টে একটা সাধারণ মানুষ হিসেবে আমি কথা বলবো, একজন সাধারণ নাগরিকের যেরকম ধারণা হয় এই সমস্ত কথা শুনলে, সেটার উপরে আমি কথা বলবো। আমরা যদি দেখি যে এখন আমি একটু পিছনে ফিরে যাব 5ই আগস্টের দিকের ওই সময় থেকে। 5ই আগস্টের পরে যে জিনিসটা আমরা দেখলাম, যে আমাদের পুরা জাতিকে, সমস্ত দেশটাকে কিভাবে ধোঁকা দিয়ে অন্য কোনো একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যে এই এই সরকারকে উৎখাত করা বা সরানো হয়েছে, সেদিক থেকে চিন্তা করলে একটা সন্দেহ মনের মধ্যে থেকেই যায়। আসলে আমরা ভারতের সাথে যে চুক্তিগুলো এখন বাদ দেওয়ার চেষ্টা করছি, এটা সত্যি কি কোনো কারণে, নাকি সেই যে
আবার একটা কোনো চক্রান্ত এর পিছনে আছে সেটার জন্য। যদি আমি অর্থনীতির দিক থেকে বলি যে এর মধ্যে আমি একটা খবর দেখলাম, খবরে বলা হয়েছে যে ভারত থেকে আমরা চিনি না নিয়ে এসে পাকিস্তান থেকে চিনি আমদানি করব। তার মানে কি? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে পাকিস্তান ভারত থেকে চিনিগুলো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তারা যদি 10 টাকা দিয়ে সে চিনিটাকে কিনে তাদের লাভটুকু নেবে 12 টাকা করে আবার আমাদের কাছে বিক্রি করবে। তার মানে আমরা 2 টাকা বেশি দিয়ে পাকিস্তানের কাছ থেকে চিনিটা কিনতেছি। এমন না যে আমি বলতেছি না যে পাকিস্তানের সাথে আমরা কোন রকম চুক্তি করবো, কোন রকম আমদানি রপ্তানি করবো, কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা আমরা ভারত থেকে আনতাম এবং যে জিনিসটা ভারত থেকেই পাকিস্তান নিয়ে যাচ্ছে এবং পাকিস্তান থেকে আবার আমরা আনবো, তাহলে পাকিস্তানে যে 2 টাকা দিচ্ছি সেই 2 টাকাটা কি আসলে 71 সালের আগের ইতিহাসটাকে আবার নিয়ে আসে না, যে তারা বাংলাদেশকে শোষণ করতে চাচ্ছিল, তারা আমাদেরকে দাবিয়ে রেখেছে সেই সময়, কিন্তু এখন যখন আমরা আলাদা হয়ে গেছি, আমরা স্বাধীন হয়ে গেছি, ওদের সাথে নাই, এখন আমাদেরকে শোষণের একমাত্র উপায় হচ্ছে অন্যভাবে, যেখানে একটা গোষ্ঠীকে যদি তারা তাদের দিকে নিয়ে যেতে পারে, তাদের যত রকম ব্যবসার জিনিস মানে আমাদের যত রকম আমদানি তার বেশ কিছু অংশ তারা যদি তাদের ঘর থেকে আমাদেরকে আবার ফেরত দিতে পারে, তাহলে তারা তো আগে আবার সেই একই কাজই করতেছে, বাংলাদেশকে শোষণ করে নিয়ে যাচ্ছে সেই টাকাটা। সেই 2 টাকা আমি ভারতকেও দিচ্ছিলাম না, কিন্তু আমি ভারতের কাছ থেকে 10 টাকা আমিও পাইতাম, পাকিস্তানও পায়, ধরে নেওয়া যাক, কিন্তু পাকিস্তানের কাছ থেকে নেওয়ার জন্য আমার 2 টাকা বেশি দিতে হলো। সেই 2 টাকা আমি দিব কেন? এটা কোন ধরনের অর্থনীতি? অর্থনীতির দিকে চিন্তা করলে কোন ধরনের অর্থনৈতিক নিয়মে বা সূত্র অনুযায়ী তারা বলতে পারে যে সেটা আমাদের জন্য লাভজনক? এখানে অন্য কোনো চক্রান্ত অবশ্যই আছে বলে আমার মনে হয়। আমার মানে গত কয়েক এই 2 মাস 3 মাসের যে জিনিসগুলো দেখলাম, আমার সেটাই মনে হয়। এবং এই যে সন্ত্রাসগুলো তৈরি হচ্ছে 2টা কারণে। একটা হচ্ছে বিশেষভাবে হিন্দুদের উপর যে অত্যাচারগুলো করা হচ্ছে, হিন্দুদের পূজা মণ্ডপ ভাঙা হচ্ছে, সবকিছু এটা উস্কানিমূলক, কিছুটা ওরা করতে চায় বলেই করছে, আর তার থেকে বেশি হচ্ছে এটা উস্কানিমূলক। কারণ তারা জানে বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার করা হয়, ভারত তার অবশ্যই এটা স্বাভাবিকভাবেই করবে, তার জন্য পাল্টা সমালোচনা এবং বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে এটা তারা একটা তারা চেষ্টা করবে যে এটার বিপরীতে একটা কিছু করা, যেটার ফলে বাংলাদেশের মানুষ মনে করবে ভারত আমাদেরকে চায় না বা আমাদেরকে পছন্দ করে না, কিন্তু কথা তো সেটা না, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং আমাদের এখানে যেরকম আমাদের হৃদয়ে লাগে যদি আমরা ইসলামের এগেইনস্টে কোনো কথা বলি, তাহলে আমাদের লাগবে স্বাভাবিকভাবে, কারণ আমরা মুসলমান। তো ঠিক সেভাবেই হিন্দুদের বিপরীতে যদি কিছু বলে কেউ, তো সেটা তো ভারতের লোকদের লাগবে, ভারতের হিন্দুদের লাগবে, এবং ভারতে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ এবং তারা তার প্রতিবাদ করবেই। তো সেক্ষেত্রে এই যে উস্কানিমূলক কাজগুলোর জন্য মনে হয় যে বর্তমানে যে তারা আমদানি বা যে সমস্ত চুক্তি করছে সেগুলোকে বাতিল করে দিল, কোন রকম কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা জিনিস তো বাতিল করা যায় না। এটা তো একটা আগে প্রথমে বুঝতে হবে কি কেন বাতিল করব, সেটার পরে যদি সত্যি এটা বাংলাদেশের স্বার্থের প্রতিকূলে হয় বাতিল করবে, তাতে তো কোনো আপত্তি বলতেছি না, কিন্তু হঠাৎ করে এরকম জিনিসটা করা আমার কাছে উস্কানিমূলকই মনে হয়। যেমন আরো ব্যাপার হচ্ছে যে ভারত আমাদের চারিদিকে, ভারতকে ছেড়ে আমরা কোনো কিছু করব এটা আশা করা, এটা স্বপ্ন দেখাও উচিত বলে আমি মনে করি না। কারণ ভারত আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করছে, ভারত থেকে যদি আমরা পেঁয়াজ মরিচও না নিয়ে আসি তাহলেও আমাদের অসুবিধা হয়। ভারত থেকে মানে একটু রসিকতা করে যদি বলি, ভারত থেকে গরু না আসলে তো আমাদের ঈদই হবে না। তো সেইরকম সম্পর্কে একটা দেশের সাথে আমাদের কোন রকম আদান প্রদান থাকবে না, এটা হতেই পারে না।
এটা হওয়া কোনোভাবেই সম্ভব না। এবং সেটা যদি করে তারা তারা মনে করে যে তারা খুব শক্তিশালী হবে, মানে সামরিকভাবেও শক্তিশালীর কথা যদি চিন্তা করি, ভারতের ভারতের সাথে কিভাবে কোন হিসাবে বাংলাদেশ সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা করবে? কোনোভাবেই সম্ভব না। অতএব শান্তিতে কিভাবে থাকা যায় ভারতের সাথে, সেটাই আমাদের দেখতে হবে। এখন আমরা ভারতের সাথে শান্তিতে থাকবো না, সেজন্য পাকিস্তান আমাকে কোনোভাবেই সাহায্য করবে না। এটা একটা জাস্ট মানে এটা কি বলা যায়, আমাদের আরেকটা ব্রেন ওয়াশ করা হচ্ছে যে পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে। পাকিস্তান কোনোদিন আমাদের সাহায্য করতে পারে। পাকিস্তানের যেটা স্বার্থ, সেটা হচ্ছে পাকিস্তান ভারতকে দেখতে পারে না। অতএব ভারত বাংলাদেশকে যদি ভারতের বিপরীতে নিয়ে যেতে পারে, তাহলে তারা আবার দুইটা ফ্রন্ট তৈরি করবে, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। বাংলাদেশ থেকে আক্রমণ না হলেও বাংলাদেশ থেকে কোনো ভারত সহায়তা পাচ্ছে না, সেক্ষেত্রে পাকিস্তানের জন্য লাভ হবে, বাংলাদেশের কিছুই হবে না। বাংলাদেশকে ভারত যদি নিতে চায়, খুব বেশি দিন লাগবে না। কোথায় জানি একদিন পড়লাম 7 দিন বলে লাগবে, কিন্তু আমার মনে হয় 7 দিনও লাগবে না। 7 দিন কোনো কথা না, যদি ওরা বলে যে আমরা নিতে চাই, ভিতরে বাংলাদেশকে নিয়ে নিতে পারে। ভারতের যে সামরিক শক্তি আছে, সেটার সাথে বাংলাদেশ কোনোভাবেই নিজেকে কোনো জায়গাতেই তুলনা করতে পারে না। এই সমস্ত উস্কানি দেওয়ার মানেটা কি? এই সমস্ত কথা বলার মানেটা কি? তারা কি কিছুই বোঝে না? তারা কি আসলে কোন রকম কোনো জ্ঞানই রাখে না যে আমাদের কতটুকু শক্তি, আমাদের কি দরকার? এই সমস্ত জ্ঞান যদি থাকতো, তাহলে এরকম কথা বলে মানুষকে উস্কানি দেওয়ার কোনো দরকার আমি মনে করি না। অতএব এটা কোনো চক্রান্তেরই অংশ। কোনোভাবেই এটা বিচার বিবেচনার পরে এই ডিসিশন গুলো নেওয়া হয়নি। আমি যদি একটু অ্যাড করি আপনাকে রাজীব ভাইয়ের ধন্যবাদ সাথে ছোট সাজিদ করে, হাসান ভাই। আপনি হয়তো জি জি যাও। হ্যাঁ আমি বলছিলাম সাদিক ভাইয়ের সাথে যদি আমি ছোট্ট করে একটু অ্যাড করি, আপনাদের সবার চোখে হয়তো পড়েছে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা কিনা আমরা এখন যথেষ্ট বয়োজ্যেষ্ঠ বলতে পারি তাদেরকে, তারা রাস্তায় নেমে আসলেন। তারা কাইন্ড অফ একটা সম্মিলন টাইপ করলেন, করে তারা বললেন যে কি আমরা 5,000 আছি, 2,500 আমরা অস্ত্র হাতে নামবো এবং 30 লাখ এই জেনজি জেনারেশনের সৈন্যবাহিনী নিয়ে তারা ইনভেট করছে, ভারতের সাথে ইনভেট করতেছে। ভারত কি তাদের বলছে যে ইনভেট করতেছি আমরা? না, ভারত বলে নাই। তারা ইভেন্চুয়ালি তারা বলতেছে অন দা আদার হ্যান্ড তারা আমেরিকাও দখল করে ফেলবো। হ্যাঁ, মানে কতটা চাইল্ডিশ চিন্তা ভাবনা হলে এই ধরনের ম্যাচিউর ব্রেন থেকে এই ধরনের কথাবার্তা আসে, জাস্ট মানে কিছু বলার নেই, হাস্যকর। একটা ব্যাপার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ভাবে আমি যেটা জানি, বা ভারত থেকে প্রচুর পরিমাণ কেমিক্যাল বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আসে। হ্যাঁ, এই সম্পর্কের অবনতি হলে বা এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি এবং অনেক গ্রুপ অফ কোম্পানি আছে যারা ভারতের একটা মার্কেট দখল করতেও সক্ষম হয়েছে, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেনিফিট পাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ভারতের উপর কেমিক্যাল ইন্ডাস্ট্রি, বিশেষ করে শিল্প কলকারখানাগুলো অনেক অনেক ভাবে, এটা আমি একেবারে ভেতর থেকেই বলতে পারি, কারণ আমি বাই প্রফেশন আমি জানি যে এইটা দিয়ে হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতা অনেক অংশেই বাড়ে। তো এইটার তাইলে আমাদের দ্বিতীয় চয়েস কি হবে? ধরেন ভারতের থেকে আনা বন্ধ করে দিল, দ্বিতীয় চয়েসটা কি আসতেছে? চায়না থেকে নেওয়া, তাইওয়ান থেকে নেওয়া এই প্রোডাক্ট গুলো। এখন কথা হচ্ছে চায়না তাইওয়ান কি আমাকে ওই মানে কোয়ালিটির জিনিস দিবে, সেম প্রাইসে দিবে, কোয়ালিটিতে হেরফের হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই কেমিক্যাল গুলার কথা ইন্ডিভিজুয়ালি ছোট করে বলি, সেটা হচ্ছে এই কেমিক্যাল গুলো ওয়েদারের উপর ডিপেন্ড করে। চায়নার মতো ঠান্ডা কান্ট্রির কেমিক্যাল বাংলাদেশে এসে এইগুলারে প্রসেস করলে প্রোডাক্টের মান কমে যায়। আচ্ছা, এটা ছোট্ট একটা ব্যাপার ছিল, এখানে আমি এটা শেষ করতে চাই। আমার কথা হচ্ছে ভারতের সাথে যে পরিমাণ আমাদের পানি বন্টন চুক্তি রয়েছে, এগুলো কি করবে? হ্যাঁ, ভারত তো চাইলে আমাদের 6 মাস পানিতে ডুবায় রাখবে।
যদি ওই পর্যায়ে যায় সম্ভব, যেভাবে তারা বের হচ্ছে, যেভাবে তারা যাচ্ছে এবং যেভাবে তারা বলতেছে সবকিছু, মানে গাজিয়াতুল হিন্দ টাইপের কিছু একটা বলে আর কি। আহ, তো এইগুলা ইনভেস্ট করার চেষ্টা করছে। তো অ্যালার্মিং, অ্যালার্মিং, কারণ এরকম একটা প্রতিবেশী দেশ ৭১-এ মিত্রবাহিনী গঠন করে একসাথে আমাদের বিজয় পেতে যারা এত বড় ভূমিকা রেখেছে, আমাদের এত মানুষকে তারা আশ্রয় দিয়েছে মুক্তিযুদ্ধের সময়, এবং এতটা বছর তাদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি বলেন, বিভিন্ন চুক্তি বলেন, এগুলো চলতেছে, এবং হেলথ ইস্যু বলেন, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নাগরিকরা ওখানে যাচ্ছে, পর্যটন খাত বলেন, তারা আসতেছে, আমরা যাচ্ছি, তাদের মধ্যে একটা, আমাদের মধ্যে একটা সুসম্পর্ক বিরাজমান। এখন এই ইন্টারিম গভর্নমেন্টটা আসলে যাচ্ছে কি করতে, এখানে অনেক বড় একটা কোশ্চেন মার্ক আমার কাছে আসে। এখন যদি এই বিষয়ে প্রেসটাইম করেন, সে ফরিদ ভাইকে অনুরোধ করবো, সে ফরিদ ভাই যদি কিছু বলেন। আমার আমাকে ফরিদ ভাই, আমি বলেন, আপনার কাছে আপনি আসছি, বলেন। তার আগে আমি একটু সাদিক হাসান জি, ভাইয়ের কাছে যাব। বলতে দেন। না, আমি অবশ্যই, আসলে অবশ্যই, অবশ্যই। প্রচন্ড ভাবে দুঃখিত যে আমি আর থাকতে পারছি না, আমাকে এখন একটু যেতেই হবে। না, বুঝতে পারছি, বুঝতে পারছি। জি, আমাকে বলুন। মাফ করবেন, অন্য কোনো এক সময় হ্যাঁ আবার হ্যাঁ, কথা শিওর। বলবো। ধন্যবাদ, খুদা খুব হাফিজ। ভালো লাগলো জি, আপনাকে ধন্যবাদ। পেয়ে আমাদের। আশা করি আবার খুদা হাফিজ, আসবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, ফরিদ ভাই, আমি একটু আপনার কাছে যাব এখন। আমার জি, আমি বলবো। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের বর্তমানে সম্পর্কের যে উত্তেজনাটি চলছে, এটি আসলে কোনো চক্রান্তের অংশ কিনা, এবং যদি সেই চক্রান্তের অংশ হয়, চক্রান্তকারীদের উদ্দেশ্য কি? ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি করিয়ে চক্রান্তকারীদের আসলে লাভ কি? বা এতে এই যে বলা হচ্ছে যে এটি ভারত বাংলাদেশের এক ধরনের কিছু রাজনৈতিক দলকে সংগঠিত করে একটি ঐক্যের মাধ্যমে এই ঘোষণাগুলো দেয়া হচ্ছে, ভারত বাংলাদেশের সাথে সমস্ত চুক্তি বাতিল হবে, ভারত দখল করে ফেলবে, আমেরিকা নিউ ইয়র্ক দখল করে ফেলবে। এই বিষয়গুলো আসলে, উস্কানিগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এতে করে কারা লাভবান হবে? এতে করে বাংলাদেশের জনগণ লাভবান হবে, নাকি একটি গোষ্ঠী আসলে লাভবান হবে? সেই লাভটা আসলে কি? এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন, ফরিদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ ইয়াস সাহেব। ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা সবাইকে, অসংখ্য ধন্যবাদ। প্যানেলে যিনি আছেন, যিনি চলে গেছেন, তাকে ধন্যবাদ দেওয়ার সময়টা পেলাম না। আপনারা যারা আছেন, আপনাদের শুভরাত্রি বা শুভ সন্ধ্যা যাই বলি। রিয়াজ সাহেব, আপনি চমৎকার একটা কথা এখন তুলে এনেছেন। এটা হচ্ছে আমাদের বর্তমানে টক অফ দ্য কান্ট্রি। টক অফ দ্য কান্ট্রি না, আসলে ইন্টারন্যাশনাল হয়ে গেছে, এই কথা আন্তর্জাতিক করণ হয়ে গেছে। ভাই একটু আগে যেটা বললেন যে সামওয়ান মেজর বা সামওয়ান সামরিক মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন যে 4 দিনের মধ্যে আমরা না, তারা 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে এবং তারা 7 সিস্টার দখল করে ফেলবে ভারতে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে ভারত কি বলেছে আমাদের তারা ইনভেট করবে? বলেনি। এরা আসলে, রিয়াজ ভাই আপনি যেটা বললেন যে কোন গোষ্ঠী কি দ্বন্দ্ব করতে চাচ্ছে কিনা বা কারো ফায়দা কার, সোজা হিসাব। আসলেই তাই। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু যুদ্ধপ্রিয় না। এরা দেখেন আপনি, পৃথিবীতে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাড়া এরা কোনোদিন কোনো জাতির সাথে, কোনো দেশের সাথে, সম্প্রদায়ের সাথে এরা যুদ্ধে যায় নাই। ইভেন বছরের পর বছর, যুগের পর যুগ এইখানে মৌলবাদী চর্চা, চিন্তা চেতনা চর্চা করার পরেও সারা পৃথিবীতে খুব কম সংখ্যকই লোকই বিদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড গিয়ে জড়িত হয়েছে বলে আমরা জানি। এই বাংলাদেশে হঠাৎ করে কেন এরকম যুদ্ধ মনে হয় যে বাংলাদেশের যুদ্ধ থেকে গেছে? আপনি এই তথাকথিত উপদেষ্টা পরিষদ, যাকে আমি অপদেষ্টা বলি, অপদেষ্টা পরিষদ বলি, আমি সরি, যেহেতু আমি এই সরকারের এই উপদেষ্টা পরিষদকে আমি মনে করি না এটা বাংলাদেশের জনগণের, তাই আমি এটাকে কিছু মনে করি, তাই অপদেষ্টা বলি। এই অপদেষ্টাদের সরকারের সময় তথাকথিত আপনি দেখেন মনে হয় দেশে একটা যুদ্ধ লেগে গেছে, গলিতে গলিতে, চায়ের দোকানে, হাটে বাজারে যুদ্ধের কথা। অথচ ভারত কিন্তু এগুলোর কোনো চিন্তাই করতেছে না। ভারত বাংলাদেশকে নিয়ে যুদ্ধ করা দূরের কথা। আপনি বিশ্বাস করেন, এই দেশে আমি অন্তত 20 জনের কাছে ফোন দিয়েছি, তারা হাসাহাসি করে, আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ করবো, বাংলাদেশের সাথে পারবে, আমাদের সাথে যোগ্যতা আছে যুদ্ধ করার, এইভাবে তারা আমাদের ইনসাল্ট করে। সেইখানে
এটা আসলে একটা পরিকল্পিত একটি সাম্রাজ্যবাদী দেশ, পাশাপাশি কয়েকটি দেশ জড়িত আছে। তার মধ্যে একটা দেশ হচ্ছে পাকিস্তান, যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2.5 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রমহানি ঘটিয়েছে। সেই অপশক্তিটা মূলত সেই সামনে আছে, আরগুলো বিহাইন্ড দ্য স্ক্রিন। আর যারা আছে পাকিস্তানের পেছনে, তারা বিহাইন্ড দ্য স্ক্রিন। এখানে আরো কয়েকটা মুসলিম রাষ্ট্র জড়িত, মুসলিম সংখ্যাগুরু দেশ জড়িত, এবং আরো কয়েকটি সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সাথে জড়িত। স্পষ্ট দিনার যারা রাজনৈতিক সচেতন, আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে এই দেশটাকে নিয়ে কেউ পর্দার অন্তরাল থেকে কোনো না কোনো কিছু খেলতেছে, পুতুল নাচের মতো। এই যে আপনি দেখছেন রাওয়া ক্লাব, তথাকথিত এই সেনা, ওই রাওয়া ক্লাব, যেখানে পাকিস্তানি মদ খায় গিলে সারাদিন এরা, মানে আর সত্যি সত্যি কিন্তু তারা পাকিস্তানি মদ খায়, আমি কিন্তু এটা যোগ করি নাই। এরা এখানে রিটায়ার্ড অফিসার, তারা এখানে সব, এটা আগে থেকে আমি জানি। এই মহাখালী রাওয়া ক্লাবটা যে ওইখানে মহাখালী ডিওএইচএস ম্যাক্সিমাম লোক পাকিস্তানপন্থী। এরা সামরিক কর্মকর্তা হলেও এরা সকলেই, মানে ম্যাক্সিমাম আপনি 90% ধরতে পারেন এরা পাকিস্তানপন্থী। এরা চিন্তায়, চেতনায়, মগজে, ধ্যানে, নয়নে, স্বপনে, শয়নে, স্বপনে এরা পাকিস্তান পেয়ারি। এরা পেয়ারা পাকিস্তানের চিন্তা চেতনা ধারণ করে। এরা এখনো ভেতরে ভেতরে 71-এর যে পরাজয় সেটা মেনে নিতে পারেনি। সুতরাং এরা সেই পরাজিত রাষ্ট্র পাকিস্তানের সাথে মদদে, পাকিস্তানের উস্কানিতে আমাদের দেশের সাধারণ ছাত্রছাত্রী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এদেরকে উস্কিয়ে দিয়েছে। পাশাপাশি আমাদের দেশের যারা, আমরা যাদের খুব স্নেহ করি, আদর করি, যারা ধর্মপরায়ণ, তাদেরকে খাওয়ায়, পড়ায়, টাকা দেয়, পয়সা দেয়, দান করে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সবাই মাদ্রাসাতে দেয়, যারা ভালো মানুষ। কিন্তু এই সমস্ত মানে কম বুদ্ধি সম্পন্ন, রাজনৈতিক ব্যাপারে তারা কম সচেতন, এদেরকে দিয়ে উস্কে দিয়ে এরা আজকে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়। করে এখানে কি লাভ? আপনি একটা প্রশ্ন করছেন, কার লাভ? লাভটা এখানে পাকিস্তানের, লাভটা এখানে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর। লাভটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির, তাদের তৃপ্তির ব্যাপার। তাছাড়া সাম্রাজ্যবাদী তো মার্কেট দখলের একটা আছে। আপনারা অবগত আছেন, দর্শকরা অবগত আছেন যে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় ছিল, একটি বিশেষ দেশ, একটি বড় রাষ্ট্র, একটি পরাশক্তি, তার ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে গিয়েছিল। এইখানে জাপান এসেছিল, যদিও জাপান এসেছিল, ইতালি এসেছিল, চায়না এসেছিল, ভারত এসেছিল, রাশিয়া এসে আমাদের বিজনেস করছে। তো এই বিজনেস গুলো তার চোখে ভালো লাগেনি সেই পরাশক্তির দৃষ্টিতে। এটা একটা কারণ, তার স্বার্থ সিদ্ধি এখানে হয় নাই। কারণ আমাদের বাংলাদেশ তো একটা 17 কোটি 18 কোটি মানুষের দেশ, এটা একটা সুপার মার্কেট। মানে আপনি যদি বাজার, যারা পুঁজিবাদী রাষ্ট্র তারা এটাকে সুপার মার্কেট মনে করে, সবাই এটাকে দখলে রাখতে চায়। সঙ্গত কারণে তারাও এখানে কলকাঠি নাড়াচ্ছে এবং নাড়াচ্ছে, এখনো নাড়িয়েছে এবং নাড়াচ্ছে। এবং আপনি দেখেন এই মহা উপদেষ্টা ইউনূস সরকার খোদ আমেরিকাতে বসে বলেছে মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ, পরিচয় করিয়েছে তার ভাষায়, এবং তিনি এর সাথে জড়িত। ইভেন সবচেয়ে আমি বিস্মিত হয়েছি, মার্কিন মুলুকে দাঁড়িয়ে তিনি বলেছেন মার্কিনীরা এর সাথে জড়িত। আমি নামটা এখন এই জন্য বললাম, খোদ ডক্টর ইউনূস এটা বলেছে, আমি বলিনি। ডক্টর ইউনূস নিজে জো বাইডেনের পাশে থেকে পরিচয় করিয়ে দিতে সময় তিনি বলেছেন, তার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সময় পরিচয় করে দিতে সময় বলেছেন যে মার্কিনীরাও এর সাথে জড়িত। নিশ্চয়ই মার্কিনের জনগণ জড়িত না, রাষ্ট্র জড়িত, এটাই তিনি হয়তো বোঝাতে চেয়েছেন, অথবা দুটোই। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিটা এখানে আমাদের এখানে মার্কেট চাচ্ছে আসলে মূলত এটা। আর পাকিস্তান চাচ্ছে তার পরাজয়ের প্রতিশোধ নিতে। ভারতের সাথে আমাদের যদি দ্বন্দ্বটা সৃষ্টি করতে পারে, তাহলে পাকিস্তানের মতো আমরা যাতে কাটোরা নিয়ে ঘুরতে পারি দাঁড়ে দাঁড়িয়ে, তখন বলতে পারবে এই যে তোমরা স্বাধীন হয়েছিলা, এখন কেমন লাগে, আগেই ভালো ছিলা, এটা বলতে চাবে, বলবে পাকিস্তান। এটা বুঝাইতে চায় আমাদের মূলত বলির পাঠা বানাচ্ছে পাকিস্তান, আমাদের পুরোটাই বলির পাঠা বানাচ্ছে। তারা শত্রু, আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, এটা আমি মাঝে মাঝে বলি, যে শত্রুকে মারতে গেলে, বাঘকে মারতে গেলে আগে শত্রুকে সামনে দিবা। তো ভারত যদি বাঘ হয়ে থাকে, তাহলে পাকিস্তান আমাদেরকে শত্রু মনে করেছে, যে শত্রুকে পাঠাই, আমাদেরকে পাঠাবে, আমরা হবো বলে। যদি আমরা জিতে যাই তাহলে তো পাকিস্তান বাহবা নিবে, হারবো তো বটেই, তখন তো তার লাভ, তার লাভ হয়ে গেল, আমরা মারা গেলাম। কারণ পাকিস্তানের তো আমাদের প্রতি দায়ভার নেই। আর ওই যে ভাই বলে গেলেন যে আশ্চর্যের ব্যাপার, যে আমাদের আগে বাংলাদেশের পাট, বাংলাদেশের চিনি পাকিস্তান যেত, বিচিত্র বিষয় সেইটা আবার বাংলাদেশে আসতো। এইভাবে আমাদের অর্থনীতি চলতো। এখনো ঠিক তাই ঘটলো। ভারত আমাদের সীমান্তে, মানে একটা একটা কাঁটাতারের বেড়া পেরোলে ভারত, সেই ভারতের চিনি আমরা আনতেছি পাকিস্তান হয়ে। আমরা কত বড় অজ্ঞ স্টুপিড একটা সরকার আমরা পেয়েছি, যে এমনি এমনিতে আমাদের অপদেষ্টা বলি না। এখন বুঝতে পারছেন তো কার স্বার্থ হাসিল হচ্ছে? পাকিস্তানের এখন অবস্থা হচ্ছে একটা ডিলার, পাকিস্তান হয়ে গেছে একটা ডিলার, আমরা হচ্ছে খরিদ্দার, খুচরা খরিদ্দার। ভারত হচ্ছে
মূল দোকানদার, ফ্যাক্টরি ভারত থেকে চিনি এনে পাকিস্তান থেকে মুসলমানি করে আমাদের দেশে পাঠাচ্ছে। এরকম একটা হাস্যকর, এরকম একটা মানে মানে আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে এই সরকার, তথাকথিত সরকার নিল, আমার মাথায় ঢোকে না। বর্তমান সরকার সাম্রাজ্যবাদী শক্তি এবং পাকিস্তানের পক্ষে কাজ করে যাচ্ছে, যা আমাদের দেশের মুক্তিযুদ্ধ, অর্থনীতি, সার্বভৌমত্ব সবকিছুর জন্যই হুমকি। তাই আমি মনে করি এই যে ভারত বাংলাদেশের যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে, এতে কোনো অবস্থাতে আমাদের লাভ হবে না, কোনো অবস্থাতে লাভ হওয়ার সুযোগ আমাদের নেই। যেহেতু একটা বৃহত্তর প্রতিবেশী, আপনি চাইলে বউ তালাক দিতে পারবেন, আপনার চাইলে বাপ মায়ের সাথে রাগ করে চলে যেতে পারবেন, আপনার ঘর বিক্রি করে চলে যেতে পারবেন প্রতিবেশীর সাথে রাগ করে, আপনি দেশ তো আপনি সরাইতে পারবেন না কখনো। জি ধন্যবাদ রিয়াজ ভাই, বলেন। ফরিদ ভাই, আমি একজন কমেন্ট করেছেন, মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। তিনি জানতে চেয়েছেন ভারতের জি বিরোধের ব্যাপারে আপনি কেন চুপ থাকেন। এখন আপনার কাছেও আমার প্রশ্ন যে আসলে ভারতেও তো আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হয়েছে, সেখানে আমাদের দূতাবাসে হামলা হয়েছে। তো এই বিষয়ে আসলে আপনার ভারতের অবস্থান কি, এবং ভারতের অবস্থান আমি তো আসলে যতটা হ্যাঁ আমি ভারত বুঝতে পারছি, অবস্থান। বুঝতে পারছি। মোহাম্মদ মোহাম্মদ কি আমিনুল ইসলাম না কি ওনার নাম, আমি এই একটু আগে একটা লাইভে সেখানে নিন্দা জানিয়ে আসছি। আমার দেশের পতাকা অবমান হবে, আমি নিন্দা থাকবো কেন? আপনাকে কে বললো আমি ভারতের উগ্রবাদের পক্ষে নিয়ে? আপনি হয়তো আমার সবকিছু দেখেন না, অথবা যেখানে আপনি পাকিস্তানের সমালোচনা দেখেন কেবল সেই ভিডিওটাই দেখেন, তাই আপনার কাছে এটা মনে হয়েছে। আমি দুটোই নিন্দা জানাই। আপনি কি পাকিস্তানের নিন্দা জানিয়েছেন? জানাননি সম্ভবত, আমি জানি না। আপনি আমাকে বললেন যে আমি ভারতের উগ্রবাদের পক্ষে, কে বললো আমি ভারতের উগ্রদের বিরুদ্ধে কথা বলি না? আমি নিজে একজন মুক্ত চিন্তক, আমি নিজে একজন ফ্রি থিঙ্কার, আমি নিজে মানবাধিকার কর্মী, আমি একজন মানবতাবাদী। আমি 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 কিভাবে আমি একটা উগ্রবাদের পক্ষ নিব? আমি সেটা পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, কেন আমি পক্ষ নিতে যাব? এটা আপনার, আমি আপনাকে সম্মানের সাথে, আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি আমার আরো এই তো আজকেও তো 1 ঘন্টা আগেও তো আমি লাইভে বলে আসলাম, বিএনপি যে তারা প্রতিবাদ করছে, এই যে কি পতাকার অবমাননার জন্য তারা রোড মার্চ করছে, স্মারকলিপি দিচ্ছে, আমি তাকে স্বাগত জানিয়েছি। আমি বলেছি যে বিএনপির এই সাথে এর সাথে আমরা একমত, কারণ আমাদের পতাকাকে তারা কেন মানে অপমান করবে, এটা আমরা মেনে নিব না, আমরা নেই না। আমি এই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তো লাইভে আমি বিএনপির এই আন্দোলনকে আমি সমর্থন দিলাম, আপনি আমাকে বলেন আমি উগ্রবাদের পক্ষে গেলাম। আমি সম্ভবত আপনি আমার সব ভিডিও দেখেন না, সেই জন্য আপনি বলতেই পারেন, এর জন্য আমি আপনাকে আমি স্বাভাবিকভাবে নিলাম। ধন্যবাদ আর দর্শকদের। ফরিদ ভাই, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, এরপর পরই কিন্তু ইন্দিরা গান্ধীর যে সেন্টার ছিল সেখানে হামলা হয়েছে, সেখানে লুটপাট এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপরে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, লুটপাট ঘটেছে। আমরা দেখেছি যে হিন্দুদের দোকানপাট লুট হয়েছে। পাশাপাশি একজন হিন্দু নেতা, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো। সেখানে আদালত প্রাঙ্গণে যখন তার ভক্তরা প্রতিবাদে অংশ নিলেন, সেখানে তাদের উপরে হামলা হলো। তো এতগুলো ঘটনা ঘটার পরে আসলে ভারতের কাছ থেকে কি ধরনের রিয়াকশন আশা করা যেতে পারে? এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতেই কি ভারতে ওই উত্তেজনাটা তৈরি হলো কিনা, এবং সেই সেই উত্তেজনা বা সেই ঘটনাটি ঘটার পরে ভারতে, তখন ভারত সরকার কিন্তু সেখানে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং শক্ত হাতে এটিকে তারা দমন করেছে। সরকারি প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই উগ্রতাকে দমন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে যে উগ্রতাটা হলো, হিন্দুদের উপরে যে আক্রমণ হলো, ইন্দিরা গান্ধী সেন্টার যে পুড়িয়ে দেওয়া হলো, লুটপাট হলো, এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হলো, ইসকনদের উপর যে হামলা হচ্ছে সারা দেশে, তো সেই জায়গাটায় আসলে বাংলাদেশ সরকারের ভূমিকাটা আসলে কি, এই বিষয়ে যদি একটু বলতেন। আপনি ঠিকই বলেছেন। আমরা কিন্তু দেখেছি যে ভারত সরকার স্টেপ নিয়েছে, 3 জনকে গ্রেপ্তার করেছে, মামলা হয়েছে, মানে তারা অ্যাকশনে গেছে, তার মানে তারা সেটাকে সমর্থন করে না। আমাদের দেশে আমরা কিন্তু এটা নিন্দা, ভারতের পতাকাকে পদদলিত করা হয়েছে, তারপর ইসরায়েলের পতাকাকে পদদলিত করা হয়েছে, এবং আমরা যাকে মাস্টার মাইন্ড বলতেছি, যে আমেরিকায় গিয়ে মহা উপদেষ্টা গল্প করে আসলেন, মার্কিনীরা জড়িত তাদের এই আন্দোলনে, তথাকথিত আন্দোলনে, সে মার্কিনীদেরকেও আমরা তারা পদদলিত করতে দেয়। তারা এর গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের নিন্দা জানানোর মানে তারা এটা কথাই বলে নাই। আর এই যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, যদিও এটা কূটনৈতিক এরিয়া না, কিন্তু একটা গ্রন্থাগার আপনি কেন পুড়িয়ে দিলেন? ওটা তো একটা গ্রন্থাগার। আমি সেই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আমি লাইফ টাইম মেম্বার, মানে পাঠক, এই গ্রন্থাগার আমি লাইফ টাইম মেম্বার আজীবন। এইখানে দেখেন তো, আপনি একটা গ্রন্থাগার কেন আপনি বললেন? আপনি ভারতের যদি হাই কমিশনেও হামলা চালাতেন,
সেটাকে আপনি কোনো না কোনো যুক্তি দিয়ে আপনি সেটাকে মানে কুযুক্তিতে হলে আপনি দাঁড় করাতে পারবেন আপনার পক্ষে। কিন্তু একটা সেন্টার, কালচারাল সেন্টার, সেখানে বৃহৎ, আপনি কি জানেন মানে সেখানে সেখানে অজস্র বইয়ের সম্ভার। আমি নিজে সেখানে নিয়মিত আমি ওইখানে স্টাডি করি। আমি তো বললামই যে আমি লাইফ টাইম মেম্বার এখানকার। আমরা কি বিস্ময়কর ভাবে আমি ইসলামী ফাউন্ডেশন করি। কেউ বলবো যে শালা বেটা তুই তারা জায়গার, আবার কেউ অভিযোগ করবো ভাই হিন্দুদের দেশে গেছেন, হিন্দুদের কালচার সেন্টারে গেছেন। ভাই আমি ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত আমি পাঠক, এবং সেখানে আপনারা সিসি ক্যামেরা গিয়ে খোঁজ নিতে পারেন। যাই হোক, এই গ্রন্থাগারটা কেন করে দিল? আমি তো পাকিস্তানের মওদুদের বিরুদ্ধে, জামাত ইসলামের। আমার সামনে কেউ মওদুদির গ্রন্থাগার যদি পরে আমি ভেটো দিব, নেভার এভার, আমি করতে দিব না। আমি তাকে পছন্দ করি না, মওদুদির দর্শনকে আমি ডিসলাইক করি না, শুধু ঘৃণা করি। সেই মওদুদির বইগুলো যদি আমার সামনে কেউ পুরে দেয়, আই মাস্ট প্রোটেক্ট। আমি সেটা করতেই দিব না, আমি করতেই দিব না সেটা। আমি সবচেয়ে ঘৃণা করি যাকে, আমি পাকিস্তানকে ঘৃণা করি। পাকিস্তানের পতাকা তো আমি পড়তে দিব না, আমি তো পাকিস্তানের গ্রন্থাগার তো আমি পড়তে দিব না আপনাকে। কিন্তু এরা কেন করলো? ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার কেন করে দিল? এটা তো আওয়ামী লীগ করে না, বই তো আওয়ামী লীগ, ওইখানে তো কোরআনও আছে। ওইখানে আমি তো দেখেছি, সেখানে কোরআনের অনুবাদ আছে, কোরআন আছে, হাদিস আছে। আপনি কোন, আর এদের বলে কি লাভ ভাই? এই যে আমাদের জেলার পাশে, আমার জামালপুরের পাশে শেরপুর, সেখানে তারা মাজার পড়তে গিয়ে পুরো মসজিদটা গায়েব করে দিয়েছে, পুড়ে দিয়েছে। মসজিদে প্রায় 15-20টা কোরআন ছিল, মিনিমাম থাকে যে কোনো মসজিদে, মিনিমাম, আমার ধারণা বেশি ছিল। কোরআনগুলো তারা পুড়ে দিল। এরা তো সেই চরিত্রের মানুষ। এরা আসলে সাম্প্রদায়িকতা থেকে, উগ্র সাম্প্রদায়িকতা থেকে এই কালচারাল সেন্টারটা পুড়ে দিয়েছে। তারা 32 নম্বর করেছে। আওয়ামী লীগ সরকার, নেতা পাতি নেতারাও বুঝলাম, মেনে নিলাম তারা ভুল করেছে, অন্যায় করেছে। 32 নম্বর আপনাকে কি করেছে? আপনি 32 নম্বর পুরে দিলেন। এত রাগ কেন 32 নম্বরের উপরে? এত রাগ কেন কালচারাল সেন্টারের উপরে? এত রাগ কেন ভারতীয় পতাকার উপরে? আমরা আপনাদের বেদনা বুঝি, কারণ 71-এ যারা পরাজিত হয়েছিল, সেই অপশক্তি, তারা সেই বেদনা ভুলতে পারে নাই। তাই তারা প্রজন্ম থেকে প্রজন্মে পর্যন্ত সেই বেদনাকে ধরে রেখেছে, এবং 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে তারা এই সমস্ত কাজগুলো করেছে। কখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছে, কখনো সেখানে সেটা আরো অন্য কিছু করতেছে, কখনো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন লাগাচ্ছে, 32 নম্বর আগুন লাগাচ্ছে, মুজিব নাম নিলে মারতেছে, জয় বাংলা স্লোগান দিলে মারতেছে, শেখ মুজিব নাম নিলে মারতেছে। এগুলোর প্রতি এত কেন রাগ আপনার? কারণ হচ্ছে যে আপনারা যারা এগুলো করতেছে, ভাই আমি 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 একটু স্পেসিফিক উত্তরটা চাচ্ছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পরপর এমন কিছু ঘটনা ঘটলো, যেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আসলে ভারতীয় নাগরিকদের মাঝে এক ধরনের উত্তেজনা বিরাজ করতে পারে, সেই রকম ঘটনা কিন্তু বাংলাদেশে পরপর অনেকগুলা ঘটলো। এবং সেখানে আমরা সরকারের ভূমিকাটা আসলে রহস্যময় ছিল কিনা, কারণ সরকারের পক্ষ থেকে আসলে এই ধরনের ঘটনাগুলোকে বন্ধ করার জন্য, বা যারা এখানে অপরাধী, যে যারা এই উস্কানিটা বা যারা এই নিন্দনীয় কাজে জড়িত, কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আসলে সরকারের কোনো অ্যাকশনই আমরা দেখিনি। তো এটি আসলে সরকারের এক ধরনের মদত ছিল কিনা, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করার জন্য এটি সরকারের যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের চক্রান্তের অংশ কিনা? জি জি জি, আমি সারাংশতে এটা বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য রিয়া সাহেব। আসলে এখানে সরকারে যারা আছেন, এই তথাকথিত এনজিওগ্রাম সরকার, এই মহা উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, এবং যারা তাদের তথাকথিত সমন্বয়ক আছেন, এদের ইন্ধনে এগুলো ঘটতেছে, এবং পাকিস্তানের আইএসআই এর মদত এগুলো ঘটতেছে। আপনি এটা নিশ্চিত থাকেন। এটা পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থা নিয়মিত বাংলাদেশকে এগুলো যারা ব্রিফিং দেয়, যে প্রেসক্রিপশন দেয়, এই সরকার তাই করতেছে। তা না হলে আপনি ইচ্ছা করে, তারা মানে যেটা আমাদের গ্রামের ভাষা বলে পায়ে পাড়া দেখায় যা করা, শরীরে থুতু দিয়ে ঝগড়া করার মতো বিষয়। আপনি বারবার চুলকাচ্ছেন যাতে তারা ভারত কোনো একটা অ্যাকশনে যায়, এটা তারা চাচ্ছে। আসলে এগুলো করার উদ্দেশ্যে চিন্ময়কে গ্রেপ্তার। আপনি দেখেন, যখন ছাত্র আন্দোলন তুঙ্গে উঠলো, 7 কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্র যখন মারামারি কাটাকাটি নিজেরাই শুরু করলো, যখন এই অপদেষ্টাদের দেখে বললো বাটপার স্লোগান দিল, তখন তারা চিন্ময় দাসকে গ্রেপ্তার করলো। তারা নতুন ইস্যু সামনে আনলো যে চিন্ময় দাস নাকি ষড়যন্ত্র করতে। হাস্যকর ব্যাপার, চিন্ময় দাসের বিরুদ্ধে মামলা করছে একজন বিএনপির নেতা। বিএনপি নেতার মামলা কোনদিন রাষ্ট্রদ্রোহী মামলা হয়? আরো মজার বিষয়, সেই চিন্ময় দাসের বিরুদ্ধে যে লোকটা মামলা আনছে, যে মামলা চিন্ময় দাস গ্রেপ্তার হয়েছেন, সেই মামলার বাদীকে খোদ বিএনপি বহিষ্কার করে দিয়েছে। খোদ বিএনপি। সেই মামলা কিভাবে টিকে? সে তো দলীয় মত থেকে মামলা করেছে, তাকে খোদ তার দল বহিষ্কার করলো। আপনি তো এটা শুধু ইন্ধন, কোনো সন্দেহ নাই বাংলাদেশের বর্তমান তথাকথিত সরকার
এনজিওগ্রাম সরকারের মদদে বাংলাদেশে যত কিছু ঘটতেছে এখন, যত কিছু অপকর্ম ঘটছে সবগুলো তাদের 99% তাদের মদদে হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এরা আসলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থের বিরুদ্ধে, তাই তারা ভারতের সাথে একটা ক্ল্যাশ চাচ্ছে। এরা এই বর্তমান সরকার, আমেরিকায় সরকার পরিবর্তন তো ভোট তো হয়ে গেছে, হোয়াইট হাউসে ঢোকার আগে, ট্রাম্প ঢোকার আগ পর্যন্ত এরা চেষ্টা করবে, আরো এইখানেই ক্ষান্ত নয়, তারা বহুভাবে চেষ্টা করবে ভারত বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে দেওয়ার, একটা যুদ্ধ ভাব সৃষ্টি করেছে যাতে একটা কিছু ঘটে যায়, এটা এরা চাচ্ছে। এটা আমি সম্পূর্ণ, আপনার কোনো সন্দেহ নাই। আমার কাছে ব্যক্তিগত মত মনে করি, আমি মনে করি যে কোনো সন্দেহ নেই, সকল কিছু মদত দিচ্ছে বর্তমান সরকার। হ্যাঁ, ধন্যবাদ আচ্ছা, ফরিদ ভাই। আমি আমরা একটু জাভেদ ভাইয়ের কাছে যাব। জাভেদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা, যে এই চক্রান্ত, এটি যদি কোনো চক্রান্ত হয়, এই চক্রান্তের অংশ হিসেবে যদি সামনে আরো এমন ঘটনা যদি ঘটতে থাকে, যেই ঘটনাগুলোর প্রেক্ষিতে ভারতে উত্তেজনা আরো ছড়াতে পারে, সেরকম যদি ঘটনা ঘটে এবং চক্রান্ত যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সব চক্রান্তে শেষ হয়ে যায়নি। চক্রান্তের হয়তো সূচনা হয়েছে মাত্র, এবং সেই চক্রান্তটি যদি সামনের দিকে এগোতে থাকে, সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে, এবং এর প্রেক্ষিতে ভারতে যদি উত্তেজনা বাড়তে থাকে, সেই ক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কেমন হতে পারে, আসলে এই চক্রান্তের উপর ভর করে আগামীতে বাংলাদেশ ভারত সম্পর্কে কি ধরনের অবনতি দিক আসতে পারে, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। আচ্ছা, ধন্যবাদ সোহেল ভাই। ফরিদ ভাইয়ের একটা কথা আমি আগে বলিনি। ধন্যবাদ ফরিদ ভাই, সুন্দর করে বলছেন আপনি কথাটা। সেটা হচ্ছে, গ্রন্থাগার কেন পোড়াবে? হ্যাঁ, জি, মেন ব্যাপারটা হচ্ছে যে গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মানা অসম্ভব একটা ব্যাপার, সেটা যে কোনো গ্রন্থাগার হোক। এর ভেতর বিভিন্ন ইতিহাস ঐতিহ্যর ব্যাপার আছে, এবং গ্রন্থাগার আসলে কি, মানে আমরা গ্রন্থ বিমুখ একটা আহ ক্ষমতাধর, ক্ষমতাশালী বা জোরপূর্বক ক্ষমতায় আসা একটা গভর্নমেন্টের আন্ডারে আমরা এখন চলতেছি, আছি, বর্তমান বাংলাদেশ আছে। এরা গ্রন্থ বিমুখ। হ্যাঁ, তো এর বেশি আর আমি গেলাম না ডেপথে, আশা করি বুঝে নেবেন। আর ষড়যন্ত্রের ব্যাপারে সোহেল ভাই, সেটা হচ্ছে রিয়াসুল ভাই, সেটা হচ্ছে যদিটা বাদ দিতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি নাই, এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টই সেটা করছে। কিন্তু আহ, আমার এখনো আমি ওয়াকিবহাল না যে এর সাথে ইন্ডিয়া কোনোভাবে ইনভলভ আছে কিনা। আমি যতদূর এই পর্যন্ত জানছি, ইন্ডিয়া এখনো পর্যন্ত চাচ্ছে যে শান্তিপূর্ণভাবে বসে এটার সমাধান দিতে, যেহেতু তাদের সাথে আমাদের ইতিমধ্যেই যথেষ্ট আহ, উম, জনগণ টু জনগণ একটা বলে না, যে জনগণের থেকে জনগণের মধ্যে যে একটা রেষারেষি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। জাতীয় পতাকা অবমাননা থেকে শুরু করে বিভিন্ন 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 ভাবে ভাবে এগুলো শুরু হয়ে গেছে, যার কারণে এটা মানে আপনার আহ, বিস্তার লাভ করেছে এমন ভাবে যে এখন সামনে আমরা যারা আছি, ম্যাক্সিমাম আসলে জেনজি যারা আছে, এরা কিভাবে এতটা ভারত বিমুখ, কিন্তু এরা উঠতে বসতে চলতে ফিরতে ফলো করবে ভারত। এরা পণ্য ব্যবহার করবে ভারত, এরা হলিউড দেখবে, যতটুক না দেখবে তার চেয়ে হলিউডের মুভিগুলো হিন্দিতে বলিউড। ডাব যে ভার্সন আসবে এটা দেখবে, কারণ এরা খোকলা, এরা ইংরেজিও জানে না। এরা এরা অ্যাকচুয়ালি উর্দু জানে, যার যার জন্য আমার মনে হয় যে হিন্দিটা ভালো বুঝে, সিমিলার কাইন্ড অফ শুনতে উচ্চারণগুলো। তো ব্যাপার হচ্ছে যে এই যে নতুন প্রজন্ম, এর মধ্যে একটা ভাই প্রশ্ন করেছেন, মুমিনুল হক ভাই, 15 বছর কেন, সোহেল ভাই নিশ্চয়ই দেখেছেন, আমি একটু দেখলাম যে 15 বছর কেন গভর্নমেন্ট, আহ, হাসিনা গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট কেন ঠিক করতে পারে নাই। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এই 15 বছরের জবাব দিতে দিতে 5ই আগস্টের পর থেকে আসলে আমরা একটু ক্লান্ত। তা আমি একটু স্পষ্ট করতে চাই, হাসিনা গভর্নমেন্ট কেন করতে পারে নাই সেটা হাসিনা গভর্নমেন্ট জবাব দিবে, আমরা না। আমাদের কথা হচ্ছে যে আমাদের 71-এর স্বাধীনতা, আমাদের আহ, জাতির জনক বঙ্গবন্ধুর কথায় এবং সংবিধানের কথায় আমরা অনড়। এখানে কোনো আওয়ামী লীগ আমরা জানি না। ইভেনচুয়ালি আমি সবসময় প্রায় একটা কথা বলে থাকি যে আমাদের সংবিধান তো আমরা সুন্দর একটা
পেয়েছি এবং সার্বভৌমত্ব পেয়েছি, সবকিছু পেয়েছি। কিন্তু সংবিধানের চর্চা, গণতন্ত্র আসার পর থেকে সংবিধানের চর্চা কেউই ভালোভাবে করেনি। আচ্ছা, এগুলো গেল অভ্যন্তরীণ বিষয়। আমি আসি ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে যদি আসি, দেখেন আমাদের বাংলাদেশের ওয়েদার হিসাব করলে, বাংলাদেশের আবহাওয়া হিসাব করলে আমাদের কিন্তু ভারতের থেকে প্রচুর পরিমাণ চাল থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা আহ, কি না আনা লাগতেছে, মোটামুটি সবকিছু আনতেই হয়। এবং প্রবাবলি আজকেও কিছু ঢুকেছে বর্ডার থেকে। এবং এত বড় একটা বর্ডার শেয়ার করা কান্ট্রির সাথে কোনোভাবে ইনভেটে যাওয়া যাবে না, এটা উচিত না, এটা উদ্দেশ্যমূলক। হ্যাঁ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এইটা যদি দ্বিপাক্ষিক রূপ নেয়, এখন তো একপাক্ষিক, ভেতরে অনেক চেলা চামুন্ডা, অনেক ধরনের বয়ানবাজ যাদের জীবনে খুঁজে পাওয়া যায়নি, যারা রিটায়ারমেন্ট নিয়ে ঘরে বসে বসে পেনশনের টাকা খাচ্ছিল গভর্নমেন্টের, তারা রাস্তায় নেমে এসে আজকে ইনভেস্ট করতে যাচ্ছে। আধা ঘন্টায় তারা এটা দখল করবে, গাজিয়াতুল হিন্দ করে ফেলবে, আমেরিকাকে ইনভেস্ট করবে। তো এইটা নেহাতি মূর্খামি এবং ওই যে গ্রন্থ বিমুখ মূর্খ। আমি এছাড়া তাদের কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারবো না। বাট আমার মনে হয় ভারত এতটা বোকারা যে এদের ফাঁদে তারা পা দিবে এবং আমাদের সাথে সম্পর্কে অবনতি ঘটাবে। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু স্টেপ তাদের নিতে হবে, ইনিশিয়ালি তারা নিবে, সেটাতে আমি দ্বিমত করি না। কিন্তু যত তাড়াতাড়ি ইন্টারিম গভর্নমেন্ট বুঝবে, অপদেষ্টারা বুঝবে, ফরিদ ভাইয়ের সাথে একত্রতা বলেই বলছি, আমিও অপদেষ্টাই ডাকি, উপদেষ্টা থেকে এবং এই যে আপনার এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যে মবগ্রির মাধ্যম দিয়ে যে হিন্দুদের উপর যে পরিমাণ বা সনাতনীদের উপর যে পরিমাণ নির্যাতন প্রতিদিন হচ্ছে একেবারে প্রান্তিক অঞ্চলে, এবং তার কোনো মিডিয়া কাভারেজ নাই, অদ্ভুত রকম লাগে আমার কাছে। যে বাংলাদেশের মিডিয়া আগে শুনতাম যে গভর্নমেন্টের দ্বারা মানে ক্রয়কৃত, আর এখন তো দেখছি যে এরা কাদের কাছে বিক্রি হয়ে গেছে, এদের মুখ আমরা দেখছি প্রথম আলোর সামনে, আমরা দেখছি ডেইলি স্টারের সামনে কি করা হয়েছে, সবাই দেখছে, পুরো জাতি দেখছে, সারা বিশ্বের বাঙালি দেখছে। তো আসলে সমালোচনা করার বিষয় না, এটা প্রতিবাদ করার বিষয়। আমাদের ভদ্রতা হইতে হবে। অন্যের জাতীয় পতাকা মাড়ায় নিজের জাতীয় পতাকা অক্ষুণ্ণ রাখতে পারাটা অনেক কষ্টের ব্যাপার, কিন্তু যখন আমার জাতীয় পতাকার উপর কেউ অবমাননা করে, সেটা অবশ্যই আমাদের কলিজায় রক্তক্ষরণ ঘটাবে। এটা খুবই স্বাভাবিক, সেটা যে কান্ট্রি হোক, যে দেশই হোক, যে জাতিই হোক, যত বড় জাতি হোক, আমরা সেটা ইম্পর্টেন্ট হিসাবে দেখবো না। আমরা দেখবো যে যে জাতিই করুক আমাদের ইসের সাথে, জাতীয় পতাকা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে করুক অন্যায়, অবিচার এবং লাঞ্ছনা, বঞ্চনা যেটাই করুক, আমাদের যেমন লাগবে তেমন আমরা অন্যদের সাথে করলে তাদের জাতীয় চেতনায় আঘাত লাগবে। এটা খুবই স্বাভাবিক। এবং পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক আসলে এখন একপাক্ষিক আছে, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে সময় লাগবে না, এখানে যদির কোনো বিষয় নেই। এবং ষড়যন্ত্র অবশ্যই হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি চলবে। কিন্তু সামনে আমাদের যদি এটা কন্টিনিউ চলতে থাকে, হয়তো বাংলাদেশের আরো দুর্দিনের জন্য অপেক্ষা করতে হবে। খুব দ্রুতই আমরা সেটার নজির দেখতে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ ভাই। আমি একটু শেখ ফরিদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ফরিদ ভাই, আপনার মাইকটি একটু, হ্যাঁ মাইক অন হয়েছে। ফরিদ ভাই, আপনি জানেন যেটা ভারতে কিন্তু ইসকন যথেষ্ট শক্তিশালী একটি দল, মানে হিন্দু সম্প্রদায়ের একটি গ্রুপ ইসকন, তো যথেষ্ট শক্তিশালী অবস্থান তাদের ভারতে রয়েছে। তো বাংলাদেশে আসলে ইসকনের উপরে এই হামলা মামলা এবং সেখানে হতাহতের ঘটনা, এর প্রেক্ষিতে আবার পাশাপাশি যদি আমরা দেখি যে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানও হচ্ছেন এখন একজন ইসকন সমর্থক। তো সামনে আসলে ইসকনের উপরে হামলার কারণে ভারতের ইসকন যারা ফলো করেন তারা, তাদের মধ্যে এক ধরনের শক্তিশালী হয়ে উঠবে কিনা, তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে কিনা, এবং ভারতে যদি ইসকন এর বাংলাদেশে ইসকন নিয়ে যা হচ্ছে এর প্রেক্ষিতে যদি তারা কোনো শক্ত অবস্থানে যায়, সেই ক্ষেত্রে সেই অবস্থানটি কেমন হতে পারে, সেই প্রতিবাদ প্রতিরোধটি কেমন হতে পারে, তাদের ভূমিকাটি কেমন হতে পারে, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ রিয়াজ সাহেব, আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন। আমরা তো এতক্ষণ শুনলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটলে কি ঘটতে পারে।
এটা আমরা মোটামুটি একটা আলোচনায় আসছি। এখন আপনি যেটা বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসকন হচ্ছে শুধু আপনি বললেন যে ভারতে শক্তিশালী না, ইসকন শুধু ভারতে না, সারা পৃথিবী ব্যাপী ইসকন শক্তিশালী। বাংলাদেশে ইসকন তুলনামূলক সারা পৃথিবীতেই সারা পৃথিবীতেই ইসকন অনেক শক্তিশালী। আমেরিকার গোয়েন্দা প্রধানের সমর্থক নয় শুধু, তিনি এটার মেম্বার, অলরেডি তিনি অন রিটেন, তিনি দালালিকভাবে এটার মেম্বার, সদস্য পদ গ্রহণ করেছেন, অনেকেই সদস্য পদ গ্রহণ করেছে। এখন এই ইসকন যাদের উপরে ইসকন সমর্থিতরা এখন যারা আছেন, হিন্দুদের মধ্যে তো সকলে ইসকন সমর্থন, কিন্তু যারা করে তারা এখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, বরং তারা চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করে বরং ইসকনের সদস্যদের একত্রিত করে ফেলেছে। যদিও আমরা বাংলাদেশের কিছু কিছু হিন্দু নেতাদের বলতে শুনি তাকে বহিষ্কার করেছেন, এটা করেছেন, ওটা করেছেন। এই বিবৃতি সনাতনীরা খাবে না, বিশেষ করে যারা শুধুমাত্র ইসকন, যারা বরং আগে ইসকনের সমালোচক ছিল। আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, সাধারণ হিন্দুদের সাথে, সনাতনীদের সাথে, তারা আগে ইসকনের কঠোর সমালোচক ছিল। এই ঘটনার পরে বরং তারাও ইসকনকে সমর্থন করতেছে। তারা ইসকন করে না, সদস্য হয়নি, কিন্তু ইসকনকে তারা সমর্থন করতেছে। স্বাভাবিক একটা আপনি দেখেন, আমরা যদি বলি ইসকনের যে পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা অন্যায় হয়েছে, আমাদের গালাগালি করবে, হয়তো অভিযুক্ত করবে। আমরা আওয়ামী লীগের দালাল এটাও বলতে পারি, ভারতের দালাল তো বলবে, হিন্দু দালাল বলতেই পারে। কিন্তু আমরা দেখি বর্তমানে যাদের আমি আদর করে আমিরে চিঙ্কুবাম বলি, সরি এটা আমাকে বলতেই হচ্ছে, আমিরে চিঙ্কুবাম যাদের আমি বলি, তাদের হচ্ছে মহা আমির, সবচেয়ে শ্রেষ্ঠ আমির আজম চিঙ্কুবাম, আমিরে আজম ফরাদ সাহেব, ফরাদ মাজার, তিনি নিজেই বলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের কথা তার রাষ্ট্রদ্রোহিতা মনে হয়নি। চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি ইসকনকে সন্ত্রাসী সংগঠন মনে করেন না, বরং তিনি মুক্তি চেয়েছেন। বরং তিনি এই ফরাদ মাজার বলেছেন মাজার যারা ভেঙেছে তাদের গ্রেপ্তার করা হোক। আজকে যিনি স্টেক হোল্ডার বলে দাবি করেন তথাকথিত সেই বিপ্লবী ফ্রান্সের যিনি এখন পলাতক আছেন 18 করে বিক্রি করে, সেই প্যানিক ভট্টের গুরু হচ্ছেন এই ফরাদ মাজার। এটা আমরা বলি নাই, খোদ প্যানিক ভট্ট তার ফেসবুক লাইভে এসে বলেছেন, ইউটিউবে বলেছেন যে ফরাদ মাজার তার হচ্ছে গুরু। তো সেই গুরুর শিষ্যরা বলতেছে, অদ্ভুত ব্যাপার, এইখানে দেখেন আপনি, এরা নিজেরাই বলতেছে যে এরা ইসকন সন্ত্রাসী নয়, মুক্তি চায়। আবার তাদের সেলা চামুন্ডা মুরুদেরা বলতেছে যে ইসকন খুব খারাপ। এমন বাংলাদেশের চিঙ্কুমামেরা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ, মৌলবীদের চাইতে বাংলাদেশের যেগুলো চিঙ্কুমাম আছে বদমাইশ, যারা জামাতের চাইতে, আল বদর আল শামসের চাইতে বড় স্বাধীনতা বিরোধী, মূলত এরা মাস্টার মাইন্ড। এরা হচ্ছে স্বাধীনতা, এরা কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, গাঁজা খায়, সবই করে, রোজা নামাজ কিছুই করে না, কিন্তু এরা কিন্তু তীব্রভাবে এরা পাকিস্তানের পক্ষে এবং ভারত বিরোধী। চিঙ্কুবামদের আমার হিসেবে চিঙ্কুবামদের 3 কাম: ভারত, আওয়ামী লীগ, শেখ মুজিবের বদনাম, এছাড়া তো কোনো কাজই নেই। এই চিঙ্কুবামরা দেখবেন ইসকনের বিরোধিতা করতেছে, বরং এটা করতে গিয়ে কি করেছে তারা, ইসকনকে আরো সংঘবদ্ধ করে ফেলেছে, বরং হিতে বিপরীত হয়ে গেছে। মানে যারা ইসকনকে নিষিদ্ধ করতে চাচ্ছে, চরমনাই বলেন, বিএনপির একটা অংশ বলেন, তারপর জামাত বলেন, বা অন্যান্য যে কোনো দল, খেলাফত মজলিস বলেন, যে কোনো দল বলেন, মুসলিম লীগ বলেন, যারা ইসকন নিষিদ্ধ চাচ্ছে, এটা করতে তাদের জন্য এটা বুমেরাং হয়ে যাবে, হিতে বিপরীত হবে। ইসকনের জন্যই বরং এটা সাপে বর হয়ে যাবে। এরা বরং এখন ভারতের সহ সারা পৃথিবীর হিন্দুদের সহমর্মিতা পাবে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিন্দুর বাইরে যারা সংগঠন আছে, আরো অন্যান্য সংগঠন, তাদের কাছ থেকে এরা সিম্পেথি পাবে। ঠিক উল্টো কাজটা হয়ে যাবে, এদের বুমেরাং হয়ে যাবে, এবং এটা আমাদের জন্য অর্থনীতিতে প্রভাব পড়বে, আমাদের দেশের জন্য, আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কারণ চিন্ময় কৃষ্ণ দাসের যিনি আইনজীবী হিসেবে গিয়েছিলেন, রবীন্দ্র ঘোষ স্যার, যাকে আমি ব্যক্তিগতভাবে কয়েকবার দেখা হয়েছে আমার, তিনি জেনেভাতে গিয়ে কথা বলতে পারেন, আর তাকে বাংলাদেশের নাগরিক, তাকে একজন সিনিয়র, মোস্ট সিনিয়র একজন উকিল রবীন্দ্র ঘোষ, তিনি চিটাগাঙে গিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে দাঁড়ান, তাকে দাঁড়াতে দেয় নাই, বরং আদালতে তারা কি বলেছে জানেন, যে দাঁড়াবে তার ঠ্যাং ভেঙে দিবে, কেটে ফেলবে, মেরে ফেলবে। এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি যারা ইসলাম ধর্ম চর্চা করেন, তাদের যে ইসলাম ধর্ম সম্পর্কে পৃথিবীতে নেগেটিভ কথা গেছে, আমরা সমাজে তাদের আচরণে পৃথিবীতে নেগেটিভ যা একটা চরিত্র প্রকাশ পাবে তাদেরই, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে ক্ষুণ্ণ হবে, নেগেটিভ একটা রেজাল্ট আসবে। এবং তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনি দেখবেন এই ইসকনের এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে
এমন প্রেসারে পড়বে সরকার এবং আমাদের দেশের জনগণ, কারণ পৃথিবীতে প্রায় সব দেশেই এই সংগঠনটা আছে। আপনি দেশটা এই সংগঠন কিভাবে আটকাবেন? কিভাবে? আর এরা তো নিরামিষ বুঝে, এরা কবে সন্ত্রাস করছে, এরা কবে কাকে মারতে গেছে? এরা চিন্ময় কৃষ্ণ এই ইসকনের কোন রেকর্ড আছে যে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কোথাও গিয়ে হামলা করে 2 জন লোক মেরে ফেলছে, বা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কারো মসজিদে গিয়ে হামলা করছে? এই ইসকনেরা কোনোদিন গেছে? বা পৃথিবীর কোন দেশে বলতে পারবে যে যারা গিয়ে মারামারি খুনাখুনি করছে? তারা নিজেরা নিরামিষ বুঝি। জি রিয়াজ সাহেব, ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই, আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভারত বিরোধী যে ঐক্য গঠিত হয়েছে বাংলাদেশে, সেই ঐক্য নিয়ে যদি একটু বলেন, এই ঐক্যের জনসমর্থন কতটুকু, এই ঐক্যের সাথে জনগণের সাথে সম্পর্ক কতটুকু, এবং এই ঐক্যের সক্ষমতা কতটুকু, আসলে এই যেই যেই ফাফড়গুলো তারা দিয়েছেন, যেই এজেন্ডাগুলো তারা সামনে এনেছেন যে ভারতের সাথে সকল চুক্তি, বিগত 15 বছর যত চুক্তি হয়েছে সেগুলো বাতিল করবেন তারা, পাশাপাশি তারা পশ্চিমবঙ্গ দখল করে নেবেন, তারা আমেরিকা দখল করে নেবেন, এই ঐক্যের এই বক্তব্যগুলো এবং ঐক্য সম্পর্কে যদি একটু, ঐক্যের গঠনে আসলে কারা এসেছেন, এই ঐক্যের সক্ষমতা নিয়ে যদি একটু আমাদের সামনে বিস্তারিত বলেন। ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে এই ঐক্যমতের সাথে জনগণের সম্পৃক্ততা আছে কিনা বা এদের সামর্থ্য কতটুকু। আমি এটা নিয়ে কি বলবো, আর এটা হাস্যকর একটা কথা যে যারা বলে 4 দিনে কলকাতা দখল করবে, ভারতের 7 সিস্টার খাবে, এবং তাদের কাছে নিউ ইয়র্ক কিছু না, আবার তারা নাকি সাবেক সামরিক কর্মকর্তা। আমি তো এদের প্রতি হাসি আসে। আমার সাথে অন্তত 1 ডজন সেনা কর্মকর্তার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাথে আমার পরিচয় আছে কমপক্ষে, এবং যারা এই রাজনৈতিক বিষয়ে তারা অনেক অপরিপক্ক, এবং এর রাজনৈতিক ভাবে আমি শিশুই মনে করি তাদের। আমরা যারা মাঠে রাজনীতি করি আমরা জানি অন্য বিষয়ে তারা এক্সপার্ট থাকতে পারে। এখন এই লোকগুলো এদের সক্ষমতা নিয়ে আমরা আলোচনা করি। এরা কারা? এরা হচ্ছে, স্পষ্ট ভাষায় যদি বলি, মানে আমি কোনো রাগ ঢাক না রেখে বলি, স্পষ্ট করে দেয়, এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার কিছু মানুষ। এই মুক্তিযুদ্ধের চেতনার কিছু মানুষ পাকিস্তানের আইএসআই এর মদদে মনে করতেছে, বা কয়েকটা এই ইউনূস গভর্নমেন্টের, ইউনূস সাহেবের এনজিওগ্রাম সরকারের কিছু অপদেষ্টাদের মদদে মনে করতেছে মুই কি হনুরে। এরা জানে না যে ভারত কত বড় একটা রাজনৈতিক শক্তি, কূটনৈতিক শক্তি তার কত বড়, তার সামরিক শক্তি কত বড়, তার সামরিক শক্তি কত বড়, এটা তাদের ধারণা আছে? কোনো ধারণাই নাই। অথবা থাকলেও এরা স্টুপিডের মতো, শিশুর মতো। যেমন একটা শিশুকে একটা হাতিকে ধাক্কা মারতে পারে নির্বোধের মতো, কারণ সে তো বুঝে না তার ক্ষমতা, তার সাথে হাতের সক্ষমতা কতটুকু কি আছে। এরা হচ্ছে এরকম। এদের নিয়ে আমরা কি বলবো? এটা হাস্যকর। একজন সাবেক সেনাকর্তা কর্মকর্তা, সে আবার তাকে নিজেকে মেজর পরিচয় দিল। সে এত এত মানে এত মূর্খ হিসেবে তাকে শুধু, তার পেশাতেও সে মূর্খ, আই এম শিওর। এই লোকগুলো কিভাবে চাকরি করলো সেনাবাহিনীতে? কত বড় মূর্খ হলে বলে 4 দিনে আমরা কলকাতা দখল করে নিব। তার যে, এখন আমি একটু সরি, একটু শক্ত হয়ে যাবে কথাটা, তার যে আব্বার দেশ পেয়ারা পাকিস্তানের 95,000 সৈন্য যে হাত পা গুটায় ভারতের কাছে আত্মসমর্পণ করছে, সেই ইতিহাস বোধহয় সে ভুলে গেছে, অথবা সে সেটা মানতে চায় না। 95,000 পাকিস্তানি সৈন্য, যাদেরকে বলা হয়তো পৃথিবীর মধ্যে তারা নাকি সেরা, তারা ভারতের কাছে হাত পা ধরে সারেন্ডার করে, বিনা শর্তে আত্মসমর্পণ করে, তারপরে তারা পালিয়ে গেছে। সেই দেশের সাথে বাংলাদেশের এই 2 জন সাবেক কর্মকর্তা, যাদের মাথার মধ্যে কোনো সামরিক জ্ঞান আছে বলে আমার সন্দেহ আছে, জীবন একটা পাখি মারলে কবে সে যুদ্ধে গেছে, যুদ্ধ সম্পর্কে সে কি জানে? আর ভারতের কূটনৈতিক শক্তি এত শক্তিশালী যে এদের এই সমস্ত, আমি কি বলবো, বাংলাদেশের যতগুলো উপদেষ্টা পরিষদ আছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশের যতগুলো উপদেষ্টা পরিষদের সদস্য আছে এবং যতগুলো সমন্বয়ক আছে, সবগুলো মিলে ভারতের একটা এমপির সমান বুদ্ধি রাখে, এরা কূটনৈতিক বুদ্ধি রাখে, এদের সে সক্ষমতা আছে? আমি বিশ্বাস করি না। এদের সেই কূটনৈতিক দক্ষতা আছে? এরা তো কথাই বলতে পারে না। এদের যদি আমেরিকায় পাঠানো হয়, এদের যদি কোনো, আপনারা তো শুনেছেন দেখেছেন যে বাংলাদেশে যে যখন বিদেশিদের সাথে কথা বললো, তাদের আচরণটা দেখেছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা দুধের শিশুর মতো। আমি সেদিন লজ্জায়, আমার দেশের এরা হচ্ছে উপদেষ্টা, এরা হচ্ছে মন্ত্রী মর্যাদার লোক, যারা সেখানে ভালোভাবে বসতে পারে না, তাদের হাত পা কাঁপতে থাকে। এই লোকগুলো খুব আমেরিকায় গিয়ে হোয়াইট হাউসে গেলে তারা পেশাব করে দিবে। এদের যদি হোয়াইট হাউসে বসতে দেয়, আমি শিওর এদের প্যান্ট গিলা হয়ে যাবে, পেশাব করে দিবে। সারা ভারতের কূটনীতি প্রত্যেকটা পরাশক্তি তাকে গুরুত্ব দেয়।
তাকে গুরুত্ব দিয়ে চলে, তাকে কাউন্ট করা হয় সারা পৃথিবীতে। সেই লোকের বিরুদ্ধে কয়টা সামরিক কর্মকর্তা, 2-4 জন ননসেন্স, এরা কি করার আছে তাদের? এরা কি করতে পারবে? এদের সক্ষমতা তো জিরো। আর বাংলাদেশের জনগণের সাথে নাই। এরা সাময়িক একটা ক্যামোফ্লেক্স বিপ্লব সৃষ্টি করে, তথাকথিত একটা ভুয়া চিটিং বিপ্লব সৃষ্টি করে কিছু মানুষকে একত্রিত করেছে। করার পরে এরা মনে করেছে আমরা মই কি হনরে, কিন্তু এরা জানে না এই বাংলাদেশে এখনো বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের, এমনকি ভারতের পক্ষে। তারা এই ভারতের সাথে যদি আমরা ক্লেশে যাই, আমাদের অর্থনৈতিক ভাবে তো পঙ্গু হয়ে যাবো, আমরা তো না খেয়ে মারা যাবো। এদের যুদ্ধ করতে হবে, আমাদেরকে সাথে ভারতের যুদ্ধ করতে হবে, কূটনৈতিক ভাবে তারা আইসোলেটেড করে দিবে, আর আমাদেরকে না খেলে মারবে তারা রপ্তানি বন্ধ করে দিলে। ওই চরমনাইয়ের পীর কোথায় গিয়ে আবাদ করবে? আবাদ করার জিনিস তো লাগবে। আর যে লোকটা, ওই যে ঠিকই বলছেন ভাই, বললেন যারা বসে বসে তো পেনশন খায়, মানে বালুর চর, আমাদের জামালপুরে ভাষা বলি বালুর চরে হাগা আর শ্বশুর বাড়ি খাওয়া, এই জন্য নিজের অনেক কিছুই মনে হয়, কামাই করে খাইলে বুঝবে। ওই পেনশন পাওয়ার পয়সা থাকে, খায়, কোনো কাজ নাই, গায়ে প্রচুর চর্বি ধরে গেছে, তাই এখন আর কি লম্বা লম্বা কথা বলতেছে। আর তার চেয়ে বড় কথা এখানে যোগ করি একটু, আমি 1 মিনিট সময় নেব। আসলে তারা না 71-এর যে বারবার ওইখানে ফিরে আসতে হয়। বাংলাদেশের বাটখারা কিন্তু একটা স্কেল কিন্তু একটাই, তা হচ্ছে 71, আমাদের লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অহংকার। এই মুক্তিযুদ্ধে তারা পরাজিত হওয়ার এই বেদনা তারা জন্মে জন্মের পর মনে রাখবে, সামনে আরো মনে রাখবে। আমি আশা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় যাবে, তখন এদের আরেকবার এরা পরাজিত হবে, তারপর আর মাথা তুলে তারা দাঁড়াবে না। ধন্যবাদ ইয়াস সাহেব। ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমি একটু জাভেদ ভাইয়ের কাছে ছোট্ট করে যাব, আমরা একেবারে এই সময়ের শেষ সময়ে আছি। জাভেদ ভাই, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ আসলে চিকিৎসার জন্য ভারতের উপরে খুব ভালোভাবে নির্ভরশীল। আমাদের অনেকেই একটা চলমান, হয়তো কারো 1 বছর 6 মাসের চিকিৎসা একটা চলমান ছিল। এরকম একটি সময়ে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের এমন অবনতি, এখন ভারতের কিছু হসপিটাল বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে এখন রোগীরা ভিসা পাচ্ছেন না ঠিক মতো ভারতে যাওয়ার জন্য। অনেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা এবং দীর্ঘ সময় লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রেও আসলে এক ধরনের জনগণের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ চিকিৎসার মাঝখান দিয়ে এখন তার তো শিডিউল রয়েছে সেখানে, সেই শিডিউল অনুযায়ী তিনি ডাক্তারের কাছে যেতে পারছেন না। এর ফলেও কিন্তু অনেক রোগী বিপদে পড়েছেন বাংলাদেশে। তো এই বিষয়ে আসলে আমাদের এই পরিস্থিতির যদি উত্তরণ না ঘটে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে রোগীরা এখন বিপদে পড়ে আছেন তারা আসলে কি করবেন, বা এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? আচ্ছা, ধন্যবাদ। সবার আগে শুরু করতে হয় অ্যাকচুয়ালি যেটা দিয়ে, আমাদের শিশু উপদেষ্টা আসিফ, সরি আমি একটু ডিসরেসপেক্টেড তার নামটা নিয়ে ফেলেছি। শিশু উপদেষ্টা মহামান্য আসিফ মাহমুদ প্রবাবলি তার নাম। ক্রিয়াও এখন তো কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে আর কে কোন কথা বলে, এখন স্বাস্থ্য উপদেষ্টার কথা ক্রিয়া মন্ত্রণালয় বলে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো আমি আসি পয়েন্টে। তো উনি বলেছেন 2-1 দিন আগে, আমি মনে হয় চোখে পড়েছে, যে ভারতের লোক বাংলাদেশে আসবে চিকিৎসা সেবা নিতে, উইচ ইজ ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট অ্যাকচুয়ালি। খুবই ভালো বাংলাদেশ সেই পর্যায়ে যাক, বাংলাদেশের এই জেনজি জেনারেশন শিখে পড়ে এরকম ডাক্তার হয়ে উঠুক, যেন আসলেই ভারত থেকে বাংলাদেশে আসা লাগে। কিন্তু যেটা বাস্তবতা এখন সেখানে আসে, কথা হচ্ছে ভেলোর, সিএমসি, কলকাতার কথা বাদ দিলাম, ভেলোরে কি পরিমাণ মানুষ সিএমসি তে যায়। আমার প্র্যাকটিক্যাল আমি একটা কথা বলবো আমার জীবন থেকে। আমার বোন, সে 2-3 বছর আগে তার এমন একটা প্রবলেম হইলো, বাংলাদেশে স্কোয়ারে তার দেখানোর পর ওই ওষুধের সাইড এফেক্ট এমন ভাবে করলো তাকে, সামান্য একটা অসুখ থেকে, যে তার একটা চোখ প্রায় শেষ। এটা দেখতে দেখতে নার্ভ সিস্টেমে প্রবলেম হয়ে গেল। পরে তার কি করতে হবে, দ্বিতীয় চোখ বাঁচাইতে গেলে সিএমসি তে সে গেল। সিএমসি তে যাওয়ার পর তার একেবারে অপারেশনটা করা হলো, এমন ক্রিটিক্যাল অপারেশন যেটা হচ্ছে মাজা থেকে, ওখানে চোখের নার্ভ থেকে পানি বের করছে, মাজা থেকে ছিদ্র করে। বুঝেন কত জটিল টাইপের অপারেশন। বাংলাদেশে আমার প্রবাবলি জানা মতে এই ধরনের অপারেশন হয় না, কারণ আমি জানি। তো আমি ভাবতেছি বোনটা যদি ওই সময় অপারেশন না করায় আসতো, আর এখন যেভাবে আমাদের ভিসায় স্যাংশন দিয়ে রাখছে, ইন্ডিয়া প্রবাবলি সঙ্গত কারণেই দিয়ে রাখছে, তো এই রুগীগুলো জাস্ট মারা যাবে। তারপরে তো আরো আছে, কিডনি প্রতিস্থাপনের জন্য অহরহ যাচ্ছে, হার্ট
হার্টের রিং এর জন্য যাচ্ছে, বিভিন্ন বিভিন্ন কারণে। জানি বাংলাদেশ হার্ট রিং পড়ানো হচ্ছে, কিন্তু কতটা মানসম্মত এটা আমাদের সবারই জানা। আমাদের চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এটা মোটামুটি আমাদের সবারই জানা। কথিত, আমি সরি, কারোর মাইন্ডে লাগলে আমার কিছু করার নাই, আমি এটাকে এইভাবেই ডাকি, কথিত 5ই আগস্ট এই যে টোকাই বিপ্লব, টোকাই বিপ্লব, দখলদারি, তো যাই বলেন না কেন, হোয়াট এভার ইট ইজ, এই যে চুরি ডাকাতি, হ্যাঁ, তো এই চুরি ডাকাতি, গণভবন লুটের বিপ্লব, এই বিপ্লবের পরে মোটামুটি ওখানে কয়েকজন ডাক্তাররেও আমরা দেখছি চুরি করতে। তো আমাদের ডাক্তাররা গণভবন লুট করতে যায়, আমাদের চিকিৎসার মান কেমন হবে? এবং একটা জিনিস দেখবেন, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু ঘেরাও হয়ে গেছিলেন পঙ্গুতে যেয়ে। কেন? এই যে টোকাই বিপ্লবের সাথে যুক্ত ছিল কিছু ছাত্র জনতা, যারা ওই মেটিকুলাস প্ল্যানে ফেসে গেছিল। আমি তাদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা জানাচ্ছি, যারা আহত হইছে এবং যারা নিহতও হইছে এই পর্যায়ে। মীর মুগ্ধর কথা কথা বলতেই হয়, কারণ ছেলেটা গেছিল একটা ভালো কিছু করার জন্য, কিন্তু তার জীবন ত্যাগ করে আসতে হয়েছে। যাই হোক, আমরা এখন কিছু কিছু শহীদদের ফিরেও আসতে দেখতেছি, উইচ ইজ ভেরি গুড। আমরা তাদের থেকে আসলে অনেক কিছু জানতে পারবো, সামনে অনেক আধ্যাত্মিক ব্যাপার স্যাপার জানতে পারবো। শেখ ফরিদ ভাই হয়তো আমার সাথে এগ্রি করবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আসুক ফিরে আরো শহীদরা, এবং মৃতের লিস্ট কিছুটা কমে আসবে, তখন ভারী হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে কত সদস্য নিহত হয়েছে, কত নির্মম ভাবে। একজন প্রেগনেন্ট পুলিশ কর্মকর্তা ভিক্ষা চাইছিল, ভাই আমি প্রেগনেন্ট, আমাকে মাইরেন না, জাস্ট পোড়ায় মেরে ফেলছে। তো এগুলো আমরা দেখেছি। এখন কথা হচ্ছে, আমি কথাই বলতে বলতে এদিকে একটু চলেই আসতেই হয় আসলে, মানে কিছু বলার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ভারত বাংলাদেশ বর্ডার বন্ধ করে দেয়, আমদানি রপ্তানি না হয়, এর যে ক্যারিং কস্ট, বা আপনি বলতে পারেন যে ইম্পোর্টিং কস্ট যেটা হয়, পাকিস্তান ঘুরে আসেন বা চীন ঘুরে আসেন বা পৃথিবী ঘুরে আসেন, কস্টটা কি পরিমাণ দাঁড়াবে প্রত্যেকটা প্রোডাক্টে, সেটা কিন্তু দেখার বিষয়। মানুষ জাস্ট এখানে দুর্ভিক্ষের জন্য দিন গণনা করছে, আর কিচ্ছু না। আর এই যে মব তৈরি হয়েছে, জাতীয় মব বলা যাইতে পারে, জাতীয় এই জন্য বলতেছি সারা বাংলাদেশে হচ্ছে এই জন্য। তো এই যে উগ্রপন্থী মৌলবাদী মব, এই মব নিয়ন্ত্রণ করা জরুরি। এই গভর্নমেন্ট যদি তাদের সাথে নিয়ে কাজ করতে চায়, তাদেরকে সেন্টারে রেখে করতেছে, আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি, তাদেরকে যদি সাইড লাইনে না নিয়ে যায়, কারণ আমরা জানি। ধন্যবাদ জাভেদ ভাই। আমরা আবার আবার আমরা আমরা যদি সময় পাই আমরা আবার এই বিষয়ে আপনার কাছে আসবো। আমরা অনুষ্ঠানের একবারেই শেষের দিকে আছি। আমি শেখ ফরিদ ভাইয়ের কাছে একটু ছোট করে যাব, কারণ উনি চিকিৎসা ক্ষেত্রেই কাজ করছেন। তো আসলে বাংলাদেশ এবং ভারতের চলমান সময়ে, সম্পর্কের চলমান সময়ে আসলে বাংলাদেশ থেকে যারা ভারতে চিকিৎসাধীন ছিলেন তারা আসলে কি ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, এবং এই সমস্যাগুলোর যদি সম্পর্কের যদি উন্নতি না হয়, ভারত যদি ভিসা দেওয়া শুরু না করে, তাহলে বাংলাদেশের যে সকল রোগীরা ভারতের চিকিৎসার উপরে নির্ভরশীল তারা আসলে কিভাবে চিকিৎসা নেবেন এবং তাদের চিকিৎসার ভবিষ্যৎ কি, এই বিষয়ে যদি একটু ছোট করে আমরা দ্রুতই প্রোগ্রাম শেষের দিকে যাব। জি, জি, ধন্যবাদ। আর রিয়াজ সাহেব, আপনি চমৎকার একটা কথা প্রশ্ন করেছেন আমাকে, যা আমার পেশার সাথে রিলেটেড। সবচেয়ে এই অবস্থানটাকে আমি সবচেয়ে, মানে যারা বাংলাদেশের এই পরিস্থিতিটাকে মানে প্র্যাকটিক্যালি অনুভব করতে পারবে, ফিল করতে পারবে, আমি তাদের অন্যতম, তাদের একজন না, আমি অন্যতমদের আমি বলবো না আমি সব বুঝি, আমার মতো আরো 2-4 জন যদি থাকে, আমি তাদের অন্যতম, তাদের মধ্যে একজন, অন্যতম একজন। আপনি কল্পনাই করতে পারবেন না, যারা বিশেষ করে ক্যান্সারের রোগী, যারা হার্টের রোগী, তারা যে কি বিপদে পড়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। আমার তাদের কারো কারো কথা শুনে আমার কান্না আসছে। আমার যদি ক্ষমতা থাকতো, আমি অন্তত এই লোকদের মেডিকেল ভিসা করিয়ে দিত, মানে করে দিত। আমি যদি, মানে এদের কান্নাটা যদি ভারতীয় হাই কমিশন শুনতে পারতো, আমি শিওর ভিসা দিয়ে দিত। কিন্তু বাংলাদেশের কিছু উচ্ছৃঙ্খল, মানে সাম্প্রদায়িক এবং তীব্র হিন্দু ভারতের কারণে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিদের আস্ফালনের কারণে ভারত তার ভিসাকে, যদিও তারা বলেছে অফিসিয়ালি যে নিষিদ্ধ করে নাই, কিন্তু মূলত তারা ভিসা নিষিদ্ধ করে দিয়ে, ভিসা আসলে তারা ওয়ান কাইন্ড অফ ব্যানের উপরেই রাখছে বাংলাদেশের নাগরিকদের। ইভেন মেডিকেল ভিসা সেখানে দিচ্ছে না।
এই মানুষগুলো বিশেষ করে অনেক রোগী ছিল যাদের যাদের নিয়মিত যে ডাক্তারের সাথে দেখা করানোর বিষয় ছিল, ফলো আপ ছিল, একজন আসতে পারেনি। অনেকেই ছিল যে তারা ভিসা করে রাখছে, ভিসা করবে এরকম অবস্থান ছিল, মৃত্যুর পথযাত্রী, তারা আসতে পারে না কারণ ভিসা পায়নি। এখন এই লোকদের শুধু এইখানেই না, আপনি শুধু রোগীদের কথা না, অনেকেই আছে যারা, যেটা একটু আগে ইকবাল ভাই বলে গেলেন যে বাংলাদেশের ডাক্তাররা যে কি করে আমরা সবাই জানি, সেইখানে অনেকেই আছে কিন্তু বাংলাদেশের ওষুধ খায় না। এই যে যারা আজকে ভারত বিরোধী, ভারতের ওষুধ খেয়ে জীবন ধারণ করতেছে, ভারতের ওষুধ ছাড়া তারা চলতে পারে না, সেই লোকগুলো ভারত বিরোধী আমরা জানি, কিন্তু তারা ভারতের ওষুধগুলো এখন কোথা থেকে পাবেন? কত ওষুধও নিতে পারত। এই লোকগুলো আরো বেশি বিপদে পড়ে গেছে, কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ ওষুধ জালি, এটা আমরা জানি। যেই দেশে চাউলে পাথর দেয়, যেই দেশে পারলে তেলের মধ্যে শুধু পানিটাই দেওয়া বাদ রাখছে, মানে বাংলাদেশের মানুষ একটা জালিয়াতি করতে পারে না, সেটা তেলের ভিতরে জল দিতে পারে নাই, কারণ তেলে আর জলে মিশে না, ধরা পড়বে। এছাড়া কিন্তু বাংলাদেশে কোনো পণ্য, খাদ্যদ্রব্য এবং ওষুধ ইনক্লুডিং মেডিসিন কোনো কিছুতেই তারা জালিয়াতি করা বাদ রাখে নাই, ভেজাল মিশানো বাদ রাখে নাই। বাংলাদেশ থেকে প্রতিদিন যে ওষুধগুলো খায় আর বেঁচে আছে, এই লোকগুলো বিশেষ করে শিশু যারা বাংলাদেশে, যেগুলো শিশু রোগী হার্টে, যাদের একটা চেম্বার হয়েছিল বা আবার তাদের যেতে হবে চেম্বার, এক্সট্রা চেম্বার করতে হবে, এদের যে বিপদ হয়ে গেছে, ওটা বাংলাদেশে পারবে না, প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে জানি, আমাদের সাবেক জেনারেল প্রেসিডেন্ট এর সাথে যে ক্যান্সার চিকিৎসাগুলো খোদ সিএমএইছে সেনাবাহিনীর হসপিটালে, সেখানে তাকে বলা হলো ক্যান্সার হয়েছে, তাকে কেমো দিল, সিঙ্গাপুর গিয়ে দেখে তার ক্যান্সার হয়নি, কিছু হয় নাই। যেখানে সর্বোচ্চ ডিসিপ্লিনড একটা হসপিটাল, সেখানকে ধরা পড়েছে তার ক্যান্সার, একটা প্রেসিডেন্ট এবং সামরিক ব্যক্তি, সেই দেশের চিকিৎসার উপর আপনি কিভাবে আস্থা রাখতে পারবেন? কত চাঁদের দেশ, আমি কত চেষ্টা করেছি, আপনি রিয়াজ সাহেব জানেন এবং আমাদের আকরাম ভাই জানে, রবিন ভাই জানে, ইমরান সরকারও জানে, আমি কত চেষ্টা করেছি একটা হসপিটাল করার জন্য। এই দেশে করা যায় না। এই দেশের আমি চেয়েছিলাম যে এই দেশের মানুষকে কম টাকায় কম খরচে, আপনি জানেন সেখানে একটা হসপিটাল, ভালো কাজ আপনি করতে পারবেন না, কমার্শিয়াল ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। কিছুদিন আগে একজন রোগী আসছে, তার ডেঙ্গু হয়নি, তার ডেঙ্গুর সার্টিফিকেট দিয়ে দিছে, তার হার্ট গেছে, লিভার চলে গেছে বলে আমাকে জানাইছে। পরে আমি তাকে পিজিতে পাঠাই, গিয়ে দেখে তার কিছু হয় নাই। এই বাংলাদেশে তারা বাংলাদেশে একটা সেরা প্রাইভেট মেডিকেলে সে গিয়েছিল, পর পিজিতে আমাদের সরকারি, সেখানে গিয়ে দেখে যে, মানে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছে, গিয়ে দেখে যে তার কিছু হয় নাই। এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশে মানুষের খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা রোগী, তাদের খুব কষ্ট হচ্ছে, এবং যারা আসতে চায়, বাংলাদেশের সবারই সাধ্য নাই ওই থাইল্যান্ড আর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করা, ভিসাই পাবে না, চিকিৎসা তো কথা। সেই মানুষগুলো কোথায় আসতো? একটা নিদেন পক্ষে কম খরচে কম থাকা খাওয়া একটা দেশ ছিল ভারত, সেটা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ বিজনেস করতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক মানুষের লাখ লাখ, অনেকেই বলতেছে না যে যে নিউ মার্কেট বন্ধ, কলকাতা বন্ধ, দিল্লি বন্ধ, আজে বাজে কথা বলতেছে। এরা জানেই না, এই মূর্খগুলো, এই নির্বোধগুলো জানেই না, আবেগে বলে। বাংলাদেশের বহু মানুষের রিজিকে হাত পড়ে গেছে, ভিসা বন্ধ। বাংলাদেশে মিনিমাম, আমার হিসেবে মিনিমাম 3 থেকে 4 লক্ষ লোক বেকার হয়ে গেছে, এরা জানেই না এর সাথে একটা রিলেটেড। বাংলাদেশে শুধু রোগীরা বিপদে পড়ে নাই, এই মেডিকেল ভিসা, মেডিকেল সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশের বহু প্রতিষ্ঠান এর সাথে জড়িত, শত শত ব্যক্তি না, লাখ 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 ব্যক্তি শত শত প্রতিষ্ঠানের সাথে জড়িত, যারা এই পেশার সাথে বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। এই রোগীদের জন্য আমার খুব মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে। যদি এটা খুব দ্রুত না করা, বহু মানুষ বেঘরে মারা যাবে। ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা খুব দ্রুতই শেষ করব। প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের সময়ের শব্দ থেকে লাইভ দেখলেন, এবং আমরা নিয়মিত এখন থেকে আমাদের দেশের সাময়িক যে ঘটনাগুলো ঘটবে এবং গুরুত্বপূর্ণ যেই ঘটনাগুলো আমাদের দেশে ঘটবে আর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে স্ব ক্ষেত্রে যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন, তারা এই টকশোতে অংশগ্রহণ করবেন। তো আমরা আশা করব যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। সেজন্য আমাদের ফেসবুক পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সম্ভব হলে আমাদের টকশোটি অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ। ধন্যবাদ।